আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ক্লাস। আমরা আলোচনা করছিলাম মিওসিস কোষ বিভাজনকে নিয়ে। আমরা গত ক্লাসে মিওসিস কোষ বিভাজনের মিওসিস 1 এর প্রোফেজ 1 এর প্যাকারিন উপদর্শ পর্যন্ত পড়েছি। আজকে পড়ব হচ্ছে আমরা ডিপ্লোটিন উপপর্যায়। সো ডিপ্লোটিন উপপর্যায়ে কি হয় চলো আমরা দেখি। ডিপ্লোটিন ফার্স্টে আমরা চলো একটা চিত্র অঙ্কন করি। মনে করো এই যে কোষ, ভিতরে নিউক্লিয়াস দিয়ে এখন আমি ক্রোমোজোম গুলো আঁকি জন্য। চলো ডিপ্লোটিন উপদশায় কি হয়? ডিপ্লোটিন উপদশায় কিন্তু পূর্ববর্তী ধাপের মতো ক্রোমোজোম গুলো থেকে পানি বিয়োজন অব্যাহত থাকে। সো ক্রোমোজোম গুলা ছোট, খাটো আর মোটা হতে থাকে। এখন দেখো ভাইভ্যালেন্টের যে ক্রোমোজোম গুলো আছে তাদের মধ্যে আমার বিকর্ষণ শুরু হয় হচ্ছে এই ধাপে। এই ধাপে কি হয়? আমার বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণটা প্রকট হয় আমার সেন্ট্রোমিয়ার বরাবর। এই যে সেন্ট্রোমিয়ার বরাবর আমার বিকর্ষণটা প্রকট হয়। সো ক্রোমোজোম গুলো চায় কি পরস্পর থেকে আলাদা হয়ে যেতে, কিন্তু তারা পরস্পর থেকে আলাদা হতে পারে না। তারা এই যে কাইজমা নামক স্থানে এসে আটকে যায়। এখন আসো এই কাইজমাটা কি, এই সময় কাইজমাটা প্রান্তের দিকে সরে যেতে থাকে। মানে তখন কি ছিল, প্যাকাটিন দশা কিন্তু আরেকটু মধ্যবর্তী স্থানে ছিল, এটা প্রান্তের দিকে সরে যেতে থাকে। তখন কি হয়, আমার কাইজমার প্রান্তীয়করণ হয়। প্রান্তীয়করণ যখন প্রান্তীয়করণ হয় তখন কি হয়, মধ্যবর্তী স্থানে লুফ বা ফাঁসের সৃষ্টি হয়। এখন দেখো যখন সেন্ট্রোমিয়ার উভয় পাশে আমার কায়াজমা তৈরি হয়, তখন যে লুপের মধ্যবর্তী মানে তাদের এই যে দুটো কায়াজমা মধ্যবর্তী যে কোণ, তারা পরস্পর কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? তারা পরস্পর কিন্তু আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। কিন্তু যদি আমার মনে করো এই যে সেন্ট্রোমিয়ার গুলো আছে, সেন্ট্রোমিয়ারের মধ্যে যদি মনে করো এক পাশে তৈরি হয়েছে, আরেক পাশে কায়াজমা তৈরি হয় না, এক পাশ বরাবর যদি হয়, তাহলে মধ্যবর্তী যে কোণ তা হবে আমার 180 ডিগ্রি, মানে সরল কোণ উৎপন্ন করবে। এখন দেখো এই ধাপে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়, এই ধাপের মধ্যে আমার নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। সো কি হয়, খুব ইম্পর্টেন্ট জিনিস, নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটবে, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু অক্ষত থাকবে। নিউক্লিওলাস বিলুপ্ত, কিন্তু কি হচ্ছে আমার নিউক্লিয় মেমব্রেন অক্ষত থাকবে। নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু আমার অক্ষত থাকছে। সো আমার এভাবে ডিপ্লোটিন উপপর্যায় শেষ। এখন আসো আমরা পরবর্তী ধাপ আলোচনা করি। পরবর্তী ধাপ হচ্ছে আমাদের ডায়াকাইনেসিস। ডায়াকাইনেসিস ডায়াকাইনেসিস ধাপে কিন্তু পূর্ববর্তী ধাপের মতো ক্রোমোজোমগুলোর মধ্যে পানির রাশ কিন্তু অব্যাহত থাকবে। সো ডায়াকাইনেসিস ধাপে আমরা কি বলতে পারি, আবার চিত্র আঁকার মাধ্যমে দেখি। আমি শুধুমাত্র নিউক্লিয়াসটা আঁকি, চলো দেখো ক্রোমোজোমগুলো কিভাবে থাকে। সো এই ধাপে কি হবে, আমার প্রান্তীয়করণ কিন্তু অব্যাহত থাকবে। মানে ক্রোমোজোমগুলো আরো বেশি, মানে ক্রোমোজোমের যে কায়াজমা সেটা আরো বেশি প্রান্তের দিকে সরে যেতে থাকবে। এখন এখানে দেখবা ক্রোমোজোমের যে ক্রোমাটিড বাইরের দিকে ম্যাট্রিক্সের মতো জমা হবে, যার ফলে আমরা তাদের ক্রোমাটিড গুলোকে আলাদা করতে পারবো না। এখন এই ধাপে কি হবে, আমার এই যে ভাইব্রেন গুলা কিন্তু কেন্দ্রের দিকে ছিল নিউক্লিয়াসে, তারা আস্তে আস্তে পরিধির দিকে যাবে। তারা কি করবে, আমার পরিধি বরাবর চলে যাবে, পরিধি বরাবর চলে যাবে। আর এই ধাপে কি আমার নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি হয়। মানে তখন কিন্তু ডিপ্লোটিন উপপর্যায় শুরু হয়েছিল বিলুপ্তি, এখন কিন্তু নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত থাকবে। নিউক্লিওলাস সম্পূর্ণ বিলুপ্ত, আর নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্তি শুরু হয়। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত, নিউক্লিয়ার মেমব্রেনের আমার বিলুপ্তি শুরু হয় এই ধাপে। এখন এভাবে কিন্তু আমার প্রোফেজ 1 ধাপ বর্ণনা করা শেষ। এখন চলো আমরা বর্ণনা করি হচ্ছে মেটাফেজ 1 ধাপ। মেটাফেজ 1 ধাপটা আমার কিরকম একটু দেখি। ফার্স্টে আমি চিত্র যদি আঁকি, তাহলে দেখো, খেয়াল করো।
এই যে মনে করো চিত্র যদি আঁকি, ক্রোমোজোম গুলো আমার কিভাবে অবস্থান করছে দেখো। এই দেখো এখন আমার মেরুযুক্ত স্পিন্ডল যন্ত্র তৈরি হয়ে গেল। সো এইভাবে দেখো আমার ক্রোমোজোম গুলো থাকে মেটাফেজে। সো আমরা যখন মাইটোসিসের মেটাফেজ পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম, মাইটোসিসের যে মেটাফেজ ধাপ ছিল সেখানে আমার কি হয়েছিল, মাইটোসিসের যে মেটাফেজ ধাপ সেখানে মূলত আমাদের ফার্স্টে জল বিয়োজন অব্যাহত থাকার ফলে ক্রোমোজোম গুলো খাটো মোটা হয়, ঠিক এই ধাপে আমার ক্রোমোজোম গুলো বেশি খাটো মোটা হবে। এখন নিউক্লিয়ার মেমব্রেনে কিন্তু সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে। এই যে নিউক্লিয়ার মেমব্রেন ছিল তার কিন্তু এই ধাপে আমার সম্পূর্ণ বিলুপ্তি ঘটে যায়, আর নিউক্লিয়ার লাস্ট আমার আগে বিলুপ্ত হয়ে গেছে। সো এখন দেখো কি হচ্ছে, দুই মেরুযুক্ত আমার স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব হয়েছে। আমরা আগে পড়েছিলাম যে ট্রাকশন তন্তু হয় মেটাফেজ ধাপে, সো এই ধাপে আমার ট্রাকশন তন্তু তৈরি হবে। তারপরে দেখো কি হবে, মাঝখান বরাবর কিন্তু ক্রোমোজোম গুলো মাঝ বরাবর আমার লুপে তৈরি হয়েছে, লুপ তৈরি হয়েছে হচ্ছে এই মেটাফেজ 1 ধাপে। এখন কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট যে একটা কোশ্চেন আসে যে এই যে মেটাফেজ 1 এর সাথে আমার মাইটোসিসের মেটাফেজ ধাপের মেইন পার্থক্যটা কোথায়। মাইটোসিসের মেটাফেজ ধাপের মেইন পার্থক্যটা হচ্ছে এখানে কিন্তু আমার সেন্ট্রোমিয়ার অবিভক্ত থাকে, মানে কোনো ধরনের অপত্য সেন্ট্রোমিয়ার তৈরি হয় না। সো কি বললাম আমি, সেন্ট্রোমিয়ার অবিভক্ত, সেন্ট্রোমিয়ার অবিভক্ত, সেন্ট্রোমিয়ার আমার অবিভক্ত থাকে। কিন্তু মেটাফেজ ধাপ যখন মাইটোসিসে হয়েছিল তখন কিন্তু আমার সেন্ট্রোমিয়ার ভাগ হয়ে গেছিল। এখন দেখো এইভাবে আমার মেটাফেজ ধাপ শেষ। এখন যদি আমি অ্যানাফেজ 1 ধাপ বর্ণনা করি, অ্যানাফেজ 1 ধাপে কি হয় দেখো, অ্যানাফেজ 1, অ্যানাফেজ 1 ধাপে কি হবে, ঠিক অ্যানাফেজ 1 ধাপেও মাইটোসিসে অ্যানাফেজের মধ্যে কিছু মিল আছে। মনে করো তখন আমার ট্রাকশন তন্তুর কি হতো, সংকুচন হইতো, কাণ্ডদেহের প্রসারণের কারণে ক্রোমোজোম গুলো আমার মেরু বরাবর চলতো। এখানে কি আমার সেন্ট্রোমিয়ার গুলো অগ্রগামী হচ্ছিল, বাহুগুলো অনুগামী, ঠিক সেম জিনিসটা আমার এখানেও হবে। কিন্তু কথা হচ্ছে তখন কি হয়েছিল, আমার সেন্ট্রোমিয়ারের বিভক্তির ফলে অপত্য ক্রোমোজোম গুলো পরস্পর মেরুতে পৌঁছাইছিল, কিন্তু অ্যানাফেজ ধাপে অবিভক্ত 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 ক্রোমোজোমে কিন্তু মেরুতে পৌঁছাবে। সো মেরুতে কি আমার ক্রোমোজোম সংখ্যা কি হবে, মাতৃকোষের কি হবে আমার অর্ধেক হবে। সেখানে কিন্তু সমগুণ সম্পন্ন বা সম সংখ্যক কোন ধরনের কোষ তৈরি হবে না, সেখানে কিন্তু মাতৃকোষে অর্ধেক ক্রোমোজোম হবে। সো এই ধাপে দেখতে পাচ্ছি কোনো অপত্য ক্রোমোজোম তৈরি হচ্ছে না, অবিভক্ত ক্রোমোজোমে তৈরি হয়েছে, অবিভক্ত ক্রোমোজোমে রয়েছে। এখন আসো আমরা যদি টেলোফেজ ধাপ বর্ণনা করি, টেলোফেজ, টেলোফেজ ধাপ বর্ণনা করলে যদি মনে করি এখানে একটা চিত্র আঁকি আমি, এখানে মাঝখানে যদি কোষ প্লেট, এখানে কোষ দেখো। সো এই যে আমার যে ক্রোমোজোম গুলা ছিল অবিভক্ত ক্রোমোজোম, পরস্পর বিপরীত মেরুতে কিন্তু সেই অবিভক্ত ক্রোমোজোম গুলাই আছে। সো তাদের জল যোজন ঘটবে আগের মতোই। জল যোজন ঘটার ফলে কি হবে, ক্রোমোজোম গুলার রঞ্জক ধারণ ক্ষমতা কমে যাবে। কমে যাওয়ার ফলে ক্রোমোজোম গুলো যেহেতু বিপরীত মেরুতে একদম স্থির অবস্থান নেবে, তাদেরকে ঘিরে আমার নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব ঘটবে, নিউক্লিওলাস্টের এখন আবির্ভাব ঘটবে। কিন্তু কি হবে, আমার এখানে মাতৃকোষটা অর্ধেক পরিমাণ ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ তৈরি হচ্ছে। সো অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে। আর বাকি সব জিনিস কিন্তু আমার আগে যে টেলোফেজ পড়েছিলাম মাইটোসিস ঠিক আগের মতো। এইভাবে কিন্তু আমার মিওসিস এক বিভাজন বর্ণনা করা শেষ। এখন আসো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, একটা ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে আমার সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। এখন দেখো এখানে কি হয়, এই যখন আমি মিওসিস বর্ণনা করব তখন কিন্তু সাইটোকাইনেসিস 1, সাইটোকাইনেসিস 2 এরকম হয়। সাইটোকাইনেসিস 1 এর আরেক নাম হচ্ছে আমার ইন্টারকাইনেসিস, ইন্টারকাইনেসিস। এই ইন্টারকাইনেসিস বা সাইটোকাইনেসিসটা তাহলে কি, মিওসিস কোষ বিভাজনের যে
প্রথম নিউক্লিয়াস বিভাজন আর দ্বিতীয় নিউক্লিয়াস বিভাজন, এই দুটার মধ্যবর্তী অবস্থা হচ্ছে আমার ইন্ট্রাকাইনেসিস বা সাইটোকাইনেসিস। এখন কোন কোন কোষের ক্ষেত্রে এই সাইটোকাইনেসিস 1 হয় না, আবার কোন কোন কোষের ক্ষেত্রে আমার টেলোফেজ 1 হয় না, সেগুলা কিন্তু ভেরি করতে পারে। এখন দেখো আমি মিওসিস 2 কোষ বিভাজন যদি বলি, মিওসিস 2 কোষ বিভাজন নিয়ে যদি কিছু কথা বলি, এখানে আসলে বিশেষ কোনো কথা বলার মতো নাই। মিওসিস 2 কি বলেছিলাম, মিওসিস 2 কিন্তু হচ্ছে আমার মাইটোসিসের অনুরূপ, মাইটোসিসের অনুরূপ। সো একেও আমার সমীকরণিক বিভাজন বলা যায়। আমি মাইটোসিস কোষ বিভাজনে যা যা পড়েছিলাম, মিওসিস 2 কোষ বিভাজনে আমি তাই পড়বো। আমার এই মিওসিস 2 কেও কিন্তু প্রোফেজ 2, অ্যানাফেজ 2, মেটাফেজ 2, টেলোফেজ 2 এইভাবে ভাগ করা হয়েছে। সো যখন আমি মিওসিস 2 কিছু বর্ণনা করব, তখন আমি যেভাবে মাইটোসিসের ধাপগুলো বর্ণনা করেছিলাম সেভাবে করব। মনে করো আমার যদি প্রোফেজ 2 বর্ণনা করতে বলে, তাহলে আমি কি বলবো, প্রোফেজ 2টা মাইটোসিসের প্রোফেজের মতো, মেটাফেজটা মাইটোসিসের প্রোমেটাফেজ আর মেটাফেজের বৈশিষ্ট্যের মতো, অ্যানাফেজ 2টা কিসের মতো, মাইটোসিসের অ্যানাফেজের মতো, এইভাবে আমরা বর্ণনা করবো, আলাদা কোনো পার্থক্য নেই। এখন আসো একটা কোষ তখন একদম সম্পূর্ণভাবে বিভাজন হয়ে যাবে, মিওসিস 1, 2 কমপ্লিট হওয়ার পরে একদম আমার বিভাজন হয়ে যাবে হচ্ছে আমার সাইটোকাইনেসিস 2 মাধ্যমে। ঠিক যেমনি মাইটোসিস বিভাজনের কেরিওকাইনেসিস শেষ হওয়ার পরে আমার সাইটোকাইনেসিস হয়েছিল, কিভাবে হয়েছিল, কোষ প্লেট গঠিত হয়েছিল, কোষ প্লেট গঠিত হওয়ার ফলে কোষ প্রাচীর বরাবর আবার একদম ভাগ হয়ে দুটো আবদ্ধ কোষের সৃষ্টি হয়েছিল। এখানে সেম জিনিসই হবে, সাইটোকাইনেসিস 2 এর মাধ্যমে আমার অপত্য কোষ তৈরি হবে। কিন্তু পার্থক্য কোথায়, এখানে যে অপত্য কোষ তা কিন্তু মাতৃকোষের সমগুণ সম্পন্ন হবে না, আমাদের এদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন আসো আমার এই যে এতক্ষণ আমি আমার ইম্পর্টেন্ট কোষ বিভাজনটা পড়লাম, ইম্পর্টেন্ট কোষ বিভাজনের গুরুত্ব কি পড়ি, কেন আমাদের মিওসিস কোষ বিভাজন এত প্রয়োজন, কিসের জন্য এত প্রয়োজন। চলো ফার্স্টে যদি বলি মিওসিসের গুরুত্ব, জনন কোষ সৃষ্টি। জনন কোষ কি, আমাদের পুরুষের ক্ষেত্রে হচ্ছে শুক্রাণু, মহিলাদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাণু। আমি যখন প্রথম মিওসিসের জীবের ধারাবাহিকতা রাখা মিওসিস পড়িয়েছিলাম, তখন কিন্তু আমি বলেছিলাম যে কিভাবে আমি দেখিয়েছিলাম যে স্পার্মাটোগোনিয়া থেকে আমার কিভাবে স্পার্মাটোজোয়া তৈরি হয়েছিল, মানে শুক্রাণু তৈরি হয়েছিল, আমি দেখিয়েছিলাম। সো জনন কোষ সৃষ্টি কি মিওসিসের একটা খুব ইম্পর্টেন্স কাজ। যার এই জনন কোষ সৃষ্টির ফলে কি হচ্ছে, জনন কোষ সৃষ্টির ফলে, জনন কোষ মানে কি, আমার গ্যামেট তৈরি হচ্ছে, গ্যামেট তৈরির ফলে আমার কি হচ্ছে, বংশ বৃদ্ধি হচ্ছে। আর আমরা জানি বংশ বৃদ্ধি সম্বন্ধে আলোচনা কে করেছেন, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন বংশবৃদ্ধি সম্বন্ধে, মানে জেনেটিক্স কে আবিষ্কার করেছেন, বিজ্ঞানী ম্যান্ডেল। সো ম্যান্ডেলের সূত্র আলোচনা যদি আসে, তাহলে আমার বংশবৃদ্ধি, এই ম্যান্ডেলের সূত্র নিয়ে আলোচনা করবো আমরা, জলজ বইয়ের মধ্যে আমাদের আলোচনা আছে, কিভাবে আমাদের বংশবৃদ্ধি হয়, কিভাবে আমরা আমাদের মা বাবার বৈশিষ্ট্যগুলো অর্জন করি, এগুলা। এখন দেখো আবার একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যৌনক্রম। এখান থেকে আসি আমি যৌনক্রম নিয়ে কথা বলি। যৌনক্রমও কিন্তু মিওসিসের একটা গুরুত্ব। যৌনক্রম মানে কি, যাদের দেহে মানে আবর্ত হয় দুই ধরনের দশা আবর্তিত হয়। মনে করো আমাদের দেহে কি এক সময় এন মানে হ্যাপ্লয়েড আবর্তন হয়, এক সময় কি আমার 2n আবর্তন হয়, মানে হ্যাপ্লয়েড দশা আসে, ডিপ্লয়েড দশা আসে পর্যায়ক্রমে, একে আমরা বলি যৌনক্রম। সো যৌনক্রমে কার ভূমিকা আছে, মিওসিসের ভূমিকা আছে। আবার দেখো এই যে এতক্ষণ আমাদের গ্যামেট সৃষ্টি হলো, বংশবৃদ্ধি হলো, এখন আমরা দেখেছিলাম যখন আমরা ক্রসিং ওভার করেছিলাম, তখন কি আমার ক্রসিং ওভারের ফলে কি অংশের বিনিময় হয়েছিল, মানে জিনের বিনিময় হয়েছিল। আমরা দেখেছিলাম ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে কি হয়েছিল, ক্রসিং ওভারের গুরুত্বের মধ্যে আমরা দেখছিলাম যে তখন বৈচিত্র্য সৃষ্টি হয়েছিল, নতুন প্রকরণ সৃষ্টি হয়েছিল। সো বৈচিত্র্য সৃষ্টিও কিন্তু আমার মিওসিসের গুরুত্ব, মিওসিসের গুরুত্বের মধ্যে আমরা বৈচিত্র্য সৃষ্টি পাই। তার ফলে কি আরেকটা কি পাইছিলাম, যে মিওসিসের ফলে কি প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে, মিওসিসের ফলে কি হচ্ছে আমার প্রজাতির স্বকীয়তা। কেন, দেখো মিওসিস কোষ বিভাজনের ফলে কিন্তু অপত্যতে প্রজাতির স্বকীয়তা কিভাবে থাকছে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে, ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখার মাধ্যমে। এখন দেখো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব কিভাবে থাকে,
আমরা দেখেছি যে কি হচ্ছে, ফার্স্টে আমার গ্যামেট তৈরি হচ্ছে, যারা আমাদের বহুকোষী প্রাণী, উন্নত প্রাণী, তাদের দেহে গ্যামেট তৈরি হওয়ার সময় মানে জাইগোট তৈরি হওয়ার পূর্বে আমাদের মিওসিস হচ্ছে। সো যখন জাইগোট তৈরি হচ্ছে, এন এন মানে হ্যাপ্লয়েড সংখ্যক কোষের মিলনের ফলে আবার কিন্তু আমার এন আর এন মিলনের ফলে আবার কিন্তু আমার 2n তৈরি হচ্ছে জাইগোটে। সো এইভাবে কিন্তু আমাদের বংশানুক্রমে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব থাকছে, আমরা আমাদের পিতামাতার বৈশিষ্ট্য অর্জন করছি। সো এইভাবে কিন্তু প্রজাতির স্বকীয়তা বজায় থাকছে। এখন দেখো, আমাদের কিন্তু এইভাবে মিওসিসের গুরুত্ব আলোচনা করা শেষ। আমরা কি করি, যখন গুরুত্ব পড়তে যাই কোনো কিছু, এই একদম মুখস্থ করতে যাই, যে মুখস্থ করে ফেলে এটা এইভাবে ওটাও ভাবে। আসলে কিন্তু এইভাবে করবা না। তোমরা কিভাবে পড়বা দেখো, আমি তোমাদের কিন্তু একদম দেখো একটু ফ্লো চার্টের মতো বোঝানোর ট্রাই করছি। কিভাবে দেখো, আমাকে বলছে হচ্ছে মিওসিসের গুরুত্ব। মিওসিসের যদি গুরুত্ব বলি তাহলে আমি কি বলবো, ফার্স্ট থেকে আমরা জানি মিওসিসটা কিভাবে হচ্ছে, আমাদের বহুকোষী প্রাণীর ক্ষেত্রে জনন কোষ বা গ্যামেট সৃষ্টির মাধ্যমে হচ্ছে। জনন কোষ বা গ্যামেট কিভাবে কেন তৈরি হয়, আমাদের বংশবৃদ্ধির জন্য প্রয়োজন। বংশবৃদ্ধি নিয়ে আবার কে আলোচনা করেছে, ম্যান্ডেল। তাহলে ম্যান্ডেলের সূত্র প্রতিপাদন করতে আমার মিওসিস লাগে। আর দেখো, আমাদের ম্যান্ডেলের সূত্র কি বংশবৃদ্ধি নিয়ে, তাহলে বংশবৃদ্ধিতে পর্যায়ক্রমে আমাদের বডিতে যখন আমরা পর্যায়ক্রমে কি আবর্ত হয়, যৌনক্রম দেখা দেয়, মানে আমার একবার হ্যাপ্লয়েড দশা একবার ডিপ্লয়েড দশা এরকম আসে। যেমন গ্যামেট সৃষ্টিকালে আমি দেখেছি একবার গ্যামেট গুলো এন, তারপরে আবার জাইগোট তৈরি হওয়ার সময় 2n হয়েছে। তখন আরেকটা কি, মিওসিসের মধ্যে ক্রসিং ওভার ছিল। ক্রসিং ওভারে পড়েছি যে জিনের বিনিময় হলে আমার বৈচিত্র্যের সৃষ্টি হচ্ছে, অংশ চেঞ্জ হচ্ছে, সো বৈচিত্র্য তৈরি হচ্ছে। আবার যেহেতু ক্রোমোজোম সংখ্যা ধ্রুব আছে, মানে আমি আলোচনা করেছিলাম জীবের ধারাবাহিকতা রক্ষা কিভাবে এটা মেনটেন হয়। তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব আছে, তার মানে কি আমাদের প্রজাতির স্বকীয়তা বজায় আছে। এইভাবে কিন্তু মিওসিসের বৈশিষ্ট্যগুলো, মানে ইম্পর্টেন্স বলো বা কি বলে এটার গুরুত্ব, ভুল হওয়ার কিন্তু কোনো কথা না। আমি আশা করবো সবাই এইগুলো সুন্দর করে বুঝেছো। এইভাবে কিন্তু আমার এই অধ্যায়টা আলোচনা করা শেষ। তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, কিছু জানতে চাও, তাহলে আমাকে অবশ্যই কোশ্চেন করে জানাবা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।